চ্যানেলের প্রিয় দর্শক প্রত্যেককেই আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনটি কোনো ফার্মিং বিষয়ক নয়। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার ব্যক্তিগত জীবনের নদীপথে ভ্রমণের একটি অভিজ্ঞতা। এই নদীপথ ভ্রমণে আমি এমন কিছু দৃশ্য দেখতে পেয়েছি যেটা বেশিরভাগ মানুষের কাছে অজানা, হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না। কি সেই অবিশ্বাস্য দৃশ্য? দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটির মধ্যে। আমার এই নদী ভ্রমণটি ছিল 2018 সালের 12ই নভেম্বর, আসাম রাজ্যের ধুবরী জেলার ব্রহ্মপুত্র নদী। আর আমাদের এই ভ্রমণটি ছিল ধুবরী টু বাংলাদেশ বর্ডার। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11ই নভেম্বর। আমাদের রসিকবিল থেকে ধুবরীর ডিস্টেন্স 60 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। ধুবরী বাস স্ট্যান্ডে নামার পর সেখান থেকে খেয়াঘাট বা ধুবরীর লঞ্চ ঘাট, 10 টাকা ভাড়া বাই টোটো। আমার এই ভ্রমণের উদ্দেশ্য হলো ব্রহ্মপুত্র চরে আমার এক বন্ধু মোশাররফ হোসেন, ওনার ফার্ম ভিজিট করা। এই খেয়াঘাটে আসার পর আমি একটা নতুন অভিজ্ঞতা পেলাম। আমরা জানি আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে হয়ে থাকে এবং বাস, টোটো, অটো বিভিন্ন ধরনের গাড়িগুলো যাতায়াত করে, কিন্তু এখান থেকে ধুবরী ডিস্ট্রিক্টের প্রায় কিছু কিছু এলাকা যেখানে কোনো সড়ক পথ নেই, এদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নদী পথ। আর এই নদীতে চলে ছোট বড় লঞ্চ। একটা বাসের মধ্যে যেরকম ড্রাইভার থাকে, কন্ডাক্টর থাকে, ঠিক তেমনটাই। আমি আমার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য লঞ্চে চেপে পড়লাম। এখান থেকে সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। এলাকাগুলোকে ভালোভাবে দেখার জন্য আমি লঞ্চের ছাদে চেপে পড়লাম। এই নদীপথে যেতে যেতে আরও কিছু জিনিস আমি উপলব্ধি করতে পারলাম। সেটা হচ্ছে এই লঞ্চগুলো নির্দিষ্ট একটা রুটে চলে। যেরকম বাস নির্দিষ্ট রুটে চলে, ঠিক একইভাবে এই লঞ্চগুলো কিন্তু নির্দিষ্ট একটা রুটে চলে। আগে আমি ভাবতাম ব্রহ্মপুত্র নদী শুধু একদিকেই বয়ে গেছে। যখন আগে আমি গুয়াহাটি ভ্রমণে যাই সেখানে দেখি ব্রহ্মপুত্র একটাই নদী, কিন্তু ধুবরীতে দেখছি নদীটা অনেকগুলো ভাগে বিভক্ত হয়েছে। আর নদীগুলো এইভাবে বিভক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে বড় বড় একটা করে চর, আর সেই চরের মধ্যেই কিন্তু মানুষের বসবাস। ভিডিওটিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যেদিকেই তাকাবেন শুধু জল আর জল। আমাদের লঞ্চটি 2 ঘন্টা 10 মিনিট চলার পর একটা জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সেখান থেকে নামার পর আবার আমরা গাড়িতে করে 5 থেকে 7 কিলোমিটার চলে আসলাম। এরপরে আবার একটি ছোট্ট নদী, যে নদীটা আমরা পার হয়েই পেয়ে গেলাম বন্ধুদের গ্রাম। আর সেই গ্রাম থেকেই কিন্তু মেঘালয়ের যে পাহাড়ি অঞ্চল সেটা দেখা যায়। সেখান থেকে মেঘালয় খুব কাছে। সেই স্থানে পৌঁছানোর পর বন্ধু আমাকে রিসিভ করার জন্য বাইক নিয়ে আসেন। সেখান থেকে আবার আমরা 30 মিনিট বাইকে ওনাদের বাড়ি পৌঁছাই। যখন বন্ধুর বাড়িতে উঠলাম সময় 8:10। এরপরে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে আমরা রাত্রের মধ্যে আলোচনা করে নিই পরের দিন যে আমরা নদীপথে যাত্রা করব। পরের দিন সকালবেলায় উঠে স্নান সেরে আমরা সকালবেলার জল খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ি। সকালবেলার মধ্যে আমরা একটা বোট ঠিক করে নিই। এই বোটকে সেখানকার ভাষায় স্যালো বলা হয়ে থাকে। আর সেখান থেকে আমরা রওনা দিচ্ছি বাংলাদেশ বর্ডার। আমাদের যাত্রা শুরু হলো 10:20 মিনিটে। এই যাত্রার পথে আরও কিছু অবাক করা ঘটনা উপলব্ধি করতে পারলাম। এই যে দূরে যে চরগুলো দেখা যাচ্ছে, নদীর চর, এই সমস্ত চর হচ্ছে গ্রাম। তো এই যে এক একটা গ্রামে খুব বেশি হলে 30 থেকে 40টা বাড়ি থাকে। চারদিকে নদী, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, এখানে কোনো হাট বাজার নেই। তো কিভাবে মানুষ এখানে বসবাস করে ভাবতে অবাক লাগে। এখানকার মানুষদের যদি কোনো কিছু হয়ে যায় তৎক্ষণাৎ কোনো ডাক্তারখানা বা কোনো হসপিটালে যাওয়ার মতো কোনো রকম ব্যবস্থা নেই। আর এই সব চরের বাসিন্দাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। এই চরের মধ্যেই এরা চাষবাস করে। আর এই সমস্ত চরে ধান চাষ হয়, পাট চাষ হয়, এছাড়া বিভিন্ন ধরনের শস্য যেমন সর্ষে, বিভিন্ন ডাল, এই সমস্ত চাষ হয়ে থাকে।
এছাড়া এখানে নিজেরাই এনারা সবজি চাষ করে থাকেন। কিছু কিছু চরের মধ্যে আবার পশুপালনটা দেখা যায়। অনেকে রয়েছেন এখানে পশুপালন করে থাকেন, বিশেষ করে ছাগল পালন। তাহলে এই যে ছোট মোটো চর রয়েছে, এই চরের বাসিন্দারা কোথায় হাট বাজার করেন? এখানকার শিশুরা কোথায় পড়াশোনা করেন? একটা চরের একজন ব্যক্তিকে এই পুরো বিষয়টা জিজ্ঞাসা করলে উনি সম্পূর্ণটা আমাদের খুলে বললেন। সেটা হচ্ছে এরকম ছোট মোটো 20-25খানা চর থাকে, তাদের মধ্যে একটা বড় চর হয়, আর সেই চরের মধ্যেই হাট বাজার, স্কুল এবং চিকিৎসা ব্যবস্থা। এখানকার হাট বাজারগুলি সাপ্তাহিক হয়ে থাকে। এখানকার শিশুরা পড়াশোনা করার জন্য সকালবেলায় বেরিয়ে পড়ে, আবার বিকেলের দিকে ফিরে আসে। বর্ষাকালে যখন জল বেশি হয়ে যায় নদীর, সে সময় হাট বাজার, স্কুল সব বন্ধ থাকে। আর একটা অবাক করা বিষয় আমরা শুনতে পেলাম, ধরে নিন একটা চর 10 বছর ধরে আছে, 10 বছর পরে হয়তো ওই চরের কোনো নাম নিশানা থাকবে না, সেই চর ভেঙে আবার নতুন চর তৈরি হলো। এইভাবে এখানকার মানুষদের হচ্ছে জীবনযাপন। বাস্তবে এই সমস্ত চরদের মানুষের জীবন প্রত্যেকটা মিনিট একটা সংঘর্ষ, তাও আবার সেটা প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে কিন্তু কেউ কোনোদিন জিততে পারেনি। এনাদেরও কিন্তু তাই, প্রকৃতির সঙ্গে লড়াই করে এরা পারে না। ওই ব্যক্তি যেভাবে আমাদের বললেন, হয়তো একটা চর, সেই চরটা চোখের সামনেই জলের মধ্যে ডুবে গেল, চরের মধ্যে যত বাড়ি ঘর সব ভেঙে নদীতে চলে গেল, আর সেখানকার মানুষদের আশ্রয় নিতে হয় অন্য একটা চরে গিয়ে। আর সেই নতুন চরে গিয়ে আবার নতুন করে জীবনযাপন, নতুন করে সেখানে ঘর বানানো, চাষবাস করা। বাস্তবে এদের জীবনটা খুবই কষ্টকর। বাস্তবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এরকম ভাবেও মানুষ জীবনযাপন করে। মাঝে মধ্যে আমরা আরও কিছু জিনিস দেখতে পেলাম, যেহেতু এটা বর্ডার এলাকা এবং নদী পথ, এখান থেকে সহজেই স্মাগলিং হতে পারে। এর জন্য মাঝে মধ্যে বিএসএফ ক্যাম্পগুলি দেখা যাচ্ছে। এক একটা চরের মধ্যে বিএসএফ তাদের ক্যাম্প করে বসে আছে, আর সেই সমস্ত ক্যাম্পে গিয়ে কিন্তু আমাদেরকে দেখা করতে হচ্ছে, সেখানে আমাদের নাম লেখাতে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কটার সময় আমরা ফিরব, পুরো বিষয়টা খাতার মধ্যে এন্ট্রি করিয়ে নিচ্ছেন ওনারা। আর নদীর মধ্যেই সেই বর্ডার সিকিউরিটি ফোর্স হাই স্পিড যে বোটগুলো হয়, সেই বোটগুলো নিয়ে ডিউটি করছেন এবং ওনারা আমাদেরকে সাবধান করিয়ে দিচ্ছেন এবং পথ দেখিয়ে দিচ্ছেন কোন দিকে যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যাবে না। এমনও জায়গা আছে হয়তো আমরা ভুল পথে চলে গেলাম, বাংলাদেশে ঢুকে গেলাম। আমরা যে চরের মধ্যে যাচ্ছি সেই চরের মধ্যে যাওয়ার জন্য লাস্ট যে ক্যাম্পটি ছিল, সেই ক্যাম্পের মধ্যে আমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড জমা নিয়ে নিলেন। এরপরে কিন্তু আমরা সেই চরের মধ্যে প্রবেশ করলাম। আমাদের বোর্ডের ড্রাইভার সহ আমরা 4 জন ব্যক্তি গিয়েছিলাম, আমার বন্ধু এবং বন্ধুর আর এক বন্ধু, যার মাধ্যমেই কিন্তু আমাদের সেই জায়গায় যাওয়া। ওনার এক আত্মীয় থাকেন, তার আত্মীয় বাড়িতে আমরা যাই, আর আমরা সেখানে যাই অ্যাকচুয়ালি নদীপথটা ভ্রমণ এবং সেই এলাকাগুলো দেখা। নদীপথে দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রার পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাই। 1 ঘন্টা আগেই আমরা পৌঁছাতাম, কিন্তু আমরা ভুল পথে চলি। ভুল পথে যাওয়ার জন্য অনেকটা দূর আমরা বাংলাদেশের দিকে যাই। এরপরেই সেখানে এক ক্যাম্প ছিল এবং সেখানকার এক বিএসএফ জওয়ান আমাদেরকে সঠিক রাস্তাটি দেখিয়ে দেন এবং সেখান থেকে আবার আমরা রিটার্ন চলে আসি। বাস্তবে নদীপথের যাত্রাটা এমনই একটি যাত্রা যেখানে আপনি বুঝতে পারবেন না পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চারদিকে যেন সমান দেখায়। মনে মনে আমার মনে খুব ভয় হচ্ছিল যে ভুল করে যদি আমরা বাংলাদেশে ঢুকে পড়ি আর সেখানকার যে বিডিআর তারা যদি আমাকে গুলি করে দেন। এরপর সেই আত্মীয়র বাড়িতে পৌঁছানোর পর হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে নিই। একটু বিশ্রামের পর ওনাদের গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়ি। এনাদের গ্রাম বলতে এখানে 7টি পরিবারের বসবাস। দেখুন, এটাই হচ্ছে এনাদের গ্রাম। সামনে যে দূরে গাছ দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে, সেটাই হচ্ছে বাংলাদেশ, মাঝখানে বর্ডার। তো এরকম জায়গায় এনারা বসবাস করেন। আর যে সময়টায় গেছি, এই যে চাষ দেখা যাচ্ছে, এগুলো সব ডাল চাষ। আর এখানে এসে জানতে পারি এই যে চর, এই চরটি নাকি এখানে 14 বছর ধরে রয়েছেন। এরপরে হয়তো এই চরটি নাও থাকতে পারে, বা এমনটাও হতে পারে এই চর আরো বেড়ে যেতে পারে।
আমার জীবনের এই যাত্রাটি ছিল সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর। এইসব চর এলাকায় কোনো পাকা বাড়ি দেখা যায় না। এখানকার বাড়িঘর বেশিরভাগ টিনের হয় এবং ঘরের যে বেড়া, সে বেড়া পাট কাঠি দিয়ে ঘেরানো। আমি ভিডিওতে দেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি। এখানে ভিডিও করা মানা রয়েছে, কারণ এনাদের বাড়ির পিছনেই রয়েছে বর্ডারের সিকিউরিটি ফোর্স রয়েছে। তো যার কারণে আমি চুপি চুপি করে ভিডিও বানাচ্ছি। এই চরের মধ্যে পশুপালনটাও কিন্তু মোটামুটি দেখা যায়, এবং এই চরটির পাশে আরেকটি চর রয়েছে, যে দুটো চরের মধ্যে ডিস্টেন্স খুবই অল্প, 1 থেকে 1.5 কিলোমিটার, যার জন্য সহজে এই চর থেকে ওই চরে মানুষ যাতায়াত করতে পারে। এই চরের মধ্যে আমরা 1.5-2 ঘন্টা সময় কাটাই, এরপরে আমরা বেরিয়ে পড়ি, কারণ ঠিক সময়ের মধ্যে আমাদেরকে ফিরতে হবে। যেসব ক্যাম্পে আমাদের এন্ট্রি করা আছে সেখানে সময় দেওয়া আছে, এবং সেখান থেকে আমাদের সতর্ক করে দেন যেন রাত না হয়। রাত হলে নদীতে স্মাগলিং হয়, আর আমাদেরকে স্মাগলার ভেবে হয়তো সেখানে গুলি করে দিতে পারে। এর জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ফিরি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই নদীপথ ভ্রমণের প্রতিবেদনটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটি ফার্মিং বিষয়ক, যেখানে গোট ফার্মিং সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। যদি আপনারা গোট ফার্মিং বিষয়ে বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। ভিডিওটি অনেকটা লম্বা হওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।